ডিসেম্বর 2026 সেশনের মিড টার্ম ব্যাচে ওরিয়েন্টেশন ক্লাসে জানুয়ারি জুলাই সেশন বলতাম, এখন কিন্তু আমরা জুন ডিসেম্বর সেশনটা বলি, যেহেতু আমাদের এখন থেকে সিপিএস থেকে নির্দেশনা এসেছে এই সেশন থেকে ইনশাআল্লাহ জুন এবং ডিসেম্বরে পার্ট 1 এবং মিড টার্ম এক্সাম হবে। তো আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছে প্রত্যেক সেশনে ক্লাস শুরু করার আগে আমরা চেষ্টা করি একটি ওরিয়েন্টেশন ক্লাসে সবাই যুক্ত হওয়ার, এবং এই ওরিয়েন্টেশন ক্লাসের সুবিধা হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ আগামী আমাদের পরীক্ষার আগ পর্যন্ত সময়গুলোতে কিভাবে ইউটিলাইজ করবো, কিভাবে পড়াগুলো গোছাবো এবং কিভাবে নিজেকে তৈরি করবো পরীক্ষার জন্য। শুধু আমরা পড়া গোছালে তো হবে না, এবং পরীক্ষার হলে আসলে কিভাবে মেন্টালি এবং যে এবং পড়াশোনার দিক থেকে সব কিভাবে নিজেকে প্রিপেয়ার রাখতে হবে সেই ধরনের গাইডলাইন কিন্তু আমাদের দরকার। সেটার জন্যই আসলে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা। আজকে আমরা এখানে শুনবো আমাদের হচ্ছে আগামী সময়গুলোকে কিভাবে কাজে লাগাবো, এবং সেই সাথে আমরা আমাদের এবারের সেশনে পাশ করা আপুর কাছ থেকে শুনবো সে কিভাবে তার জার্নিটা হচ্ছে পার হয়েছে এবং তার পরীক্ষার এক্সপিরিয়েন্স এবং পরীক্ষার এক্সপিরিয়েন্সটা আমরা শুনবো। প্রথমে আমি রিকোয়েস্ট করবো আমাদের ফারহানা আপুকে যে আপনাদের আগামী সময়গুলো আপনারা কিভাবে কাজে লাগাবেন সেই বিষয়ে আমাকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারহানা বলছি। ঢাকা মেডিকেল কলেজে আমি স্পেস পার্ট 2 ট্রেনিং হিসেবে আছি। আপনাদের মিড টার্মের মোটামুটি আমরা অনেক আগেই শুরু করে দিচ্ছি আমাদের ব্যাচটা, কারণ হচ্ছে আপনারা যেন ভালো করে প্রিপারেশন নিতে পারেন। তো আমাদের আপনারা তো ব্যাচ সম্পর্কে জানেন, আমি এগুলো নিয়ে ডিটেলস বললাম না। আমি জাস্ট কিভাবে আপনারা করবেন, কোন কোন বইগুলো আপনারা ফলো করবেন সেটা নিয়ে একটু জাস্ট হাইলাইট করছি। যদিও প্রতিটা ক্লাসে আপনাদেরকে আপনাদের মেন্টররা বলে দেবে যে কি কি পড়বেন, কতটুকু পড়বেন, সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে। তো প্রথম যে জিনিসটা আপনাদের জন্য লাগবে সেটা হচ্ছে যে মিড টার্ম পাস করতে হলে আপনি যে জায়গায় ট্রেনিং করছেন সেটা আপনাকে রেগুলারলি, সেই ট্রেনিংটা রেগুলারলি মেনটেন করতে হবে আপনাকে। আপনি মিড টার্ম কিন্তু আপনার পার্ট 2 এর মতো কোশ্চেন না যে আপনাকে অনেক ডিপে জিজ্ঞেস করা হবে, সেটা না। বাট ডিপে জিজ্ঞেস করা হলেও যদি না পারেন সেটা নিয়ে কিন্তু সামনে আমরা মাইন্ড করে না। মাইন্ড করবে যদি আপনি সুপারফিশিয়াল জিনিসপত্র না পারেন, ধরেন রেডিও অ্যানাটমি যদি আপনি না পারেন, আপনি কন্ট্রাস্ট যদি না পারেন, পজিশনিং যদি না পারেন, ঠিক আছে, আর কিছু গ্রস ডায়াগনোসিস যদি আপনি না পারেন, ধরেন আপনি হোয়াট ইজ নিউমোনিয়া, মানে হোয়াট ইজ কনসলিডেশন, হোয়াট ইজ নিউমোনাইটিস, এই দুটার মধ্যে পার্থক্য কি, তারপর হচ্ছে প্লুরাল ইনক্লুশন, নিউমোথোরাক্স, এই জিনিসগুলো যদি আপনি না পারেন তাহলে কিন্তু সার্ভারটা মাইন্ড না। তো আপনি যদি বলেন যে সবার আগে কোন বইগুলো আমি ফলো করব, আমি সবার আগে বলবো যে শাটল। আগে একটা সময় শাটল যখন 7th এডিশন ছিল তখন কিন্তু এটা মোটামুটি বইটা কিন্তু আপডেট ছিল না। তো এখন যে নতুন 8th এডিশনের শাটলটা এসেছে সেটা কিন্তু মানে অলমোস্ট সবকিছুই আছে। কোশ্চেন থেকে শুরু করে আপনি এসপিএ সবকিছুই আপনি নতুন শাটলে পাবেন, এসপিএ এসিকিউ সব। তো সবাই যারা যারা আপনারা মিডটার্ম যারা মিডটার্ম ডিসেম্বরে দিবেন তারা তো আছেনই, আর যারা ট্রেনিং এ জয়েন করছেন আমাদের যেহেতু লাইভ হচ্ছে সবাই দেখতেছেন, তো সবাই প্রথম কাজ হচ্ছে যে শাটন কিনে ফেলা। তো শাটনের আপনি ফটো মানে স্ক্যান কপিও কিনতে পারেন, মেইন কপিও কিনতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে যেটা আপনার ভালো লাগে। শাটন অবশ্যই পড়তে হবে। এছাড়া আপনি এছাড়া কিছু এক্সেসরি বই তো আছে, যেমন রেঞ্জার, তারপর যে হেজা, ঠিক আছে, এই বইগুলো আপনি ফলো করতে পারেন, বাট শাটন আপনাকে রাখতেই হবে, ঠিক আছে। এরপর পজিশনিং এর জন্য আপনি পজিশনিং এর কিছু বই আপনি বাজারে পাবেন, কিন্তু পজিশনিং এর জন্য আমি যেটা বলবো কন্ট্রাস্ট এবং পজিশনিং এর জন্য সবচেয়ে ভালো হয় কিছু হাওলাদারের খাতা আছে যেগুলো আমরা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, শোনা যাচ্ছে?
এই সিরাজুল মনিরা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। তাহলে শোনা যাচ্ছিল না? ভয়েসটা ক্লিয়ার না? আমার প্রথম থেকে বলবো? বই আপনাদের জন্য সবার আগে যদি বলেন যে 1 নম্বর বই কোনটা, সেটা হচ্ছে সাটন। সাটনের নতুন এডিশন আপনাকে কিনতেই হবে। এছাড়া যেটা বলেছি যে আপনি এক্সেসরি আরো কিছু বই আছে, হ্যাজা, গ্রেঞ্জার, এগুলো আপনি সফট কপি রাখলেই হবে। আর যদি আপনি যদি বলেন যে শর্টকাট লাস্টে রিভিশন দেওয়ার জন্য কোনো বই ফলো করবেন কিনা, সেটা হচ্ছে কুলকার্নি। এই বইতে কিন্তু খুব জিস্ট দেওয়া আছে, কিন্তু সবার আগে জিস্ট পড়ে আপনি অনেক সময় মাথায় নাও রাখতে পারেন, মানে খুব ছোট ছোট করে দেওয়া। এই জন্য আপনার জন্য ভালো হবে যদি আপনি আগে থেকে, এখন তো আপনাদের 9 মাস সময় আছে এখনো, তো আগে থেকে যদি সাটনটা পড়ে থাকেন, এর সাথে সাথে যদি আপনি কুলকার্নিটা রাখেন, তাহলে আপনি জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন। আর কুলকার্নির একটা ভালো বিশেষত্ব হচ্ছে যে এটাতে আপনি এমসিকিউ গুলা সলভ করতে পারবেন, মানে এসবিএ গুলা। কুলকার্নির প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে এসবিএ দেওয়া আছে, এবং কোনো এক সেশনে এখান থেকে ঠিক হুবহু এসবিএ তুলে দেওয়া হয়েছে। তো আমি যদি এসবিএ গুলো সলভ করে, আমার জন্য জিনিসটা ইজি হবে, তাই না? তো আপনারা প্রত্যেকটা টপিক পড়ার পর এসবিএ গুলো ওখান থেকে সলভ করলে আপনার কনসেপ্টও ক্লিয়ার হবে। এরপর পজিশনিং এর কথা বলছিলাম। পজিশনিং এবং কন্ট্রাস্ট, এটার জন্য চ্যাপম্যান বইটা আছে। আর পজিশনিং বইটার নাম কি? হ্যাঁ, ক্লার্ক বইটা আছে। তো আমি পার্সোনালি ওই বইগুলো আমি কিনি নাই, আমার কাছে সফট কপি ছিল। আমি মেইনলি যেটা করেছি যে এগুলা খাতা পড়েছি, যেগুলা আপনি আজিজে, হাওলাদারে, এইসব, হাওলাদার বলেন যে কোনো ইয়াতে, আজিজে যে কোনো দোকানে আপনি এই শিটগুলো পাবেন। হ্যাঁ, আহ, এখন কথা হচ্ছে যে এই কন্ট্রাস্ট এবং পজিশনিং, এগুলা কিন্তু আপনি গ্রুপে কয়েকজন মিলে পড়লে আপনার কাছে জিনিসটা ইজি হবে, কারণ এগুলা আসলে একা একা পড়ে মনে রাখা যায় না। আর কন্ট্রাস্ট অবশ্যই নিজের ইনস্টিটিউশনের কন্ট্রাস্ট দেখবেন, ঠিক আছে, যে কিভাবে আপনার ইনস্টিটিউশনে বেরিয়াম মিল, বেরিয়াম এনামা, সোয়ালো, মানে যেটা করে, মানে কিভাবে করে। কারণ আপনার পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে যে আপনার ইনস্টিটিউশনে কিভাবে করে, কি মানে কোন কন্ট্রাস্ট ইউজ করা হয়, এগুলো কিন্তু জিজ্ঞেস করে। এগুলো বুকিশ বইয়ে যা আছে সেটা বললে কিন্তু অনেক সময় টিচাররা একসেপ্ট করে না। তো মোটামুটি বইয়ের মধ্যে এই জিনিসগুলো আপনারা কিনবেন। আর রেডিও অ্যানাটমির জন্য আপনারা কিনতে চাইলে রায়ান কিনতে পারেন, কিন্তু আমি কিনি নাই। আমি যেটা করতাম সেটা হচ্ছে সাটনে এখন কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের প্রথম দিকে অ্যানাটমি, রেডিও অ্যানাটমি দেওয়া থাকে, মোটামুটি সেটাই পড়তাম। আর যেটা করতাম, আমি আব্রাহাম বইটা সলভ করতাম। আপনি ইন্টারনেটেই মোটামুটি রেডিওপিডিয়াতে আপনি রেডিও অ্যানাটমি গুলো দেখতে পারেন, রেডিওলজি অ্যাসিস্ট্যান্টও পাবেন, রেডিওপিডিয়াতেও পাবেন। সাথে আব্রাহাম বইটা আপনাদের সাথে রাখবেন, এই বইটা খুবই মানে ভালো। বিশেষ করে বইয়ের স্টার্ট দেওয়া যে ছবিগুলো আছে সেগুলো মাস্ট সলভ করে যাবেন। তো ওভারঅল হচ্ছে আপনার বই বলতে এই জিনিসগুলা। তো আর পড়াশোনা নিয়ে যদি আমরা বলি, তো আমরা আপনাদেরকে সিস্টেম ওয়াইজ ক্লাস নিব ইনশাল্লাহ। প্রতিটা সিস্টেমে অলমোস্ট 2টা করে ক্লাস, প্রত্যেকটা সিস্টেমে 2টা করে ক্লাস। একমাত্র কার্ডিওভাস্কুলার আমরা একটা ক্লাস দিয়েছি, যেহেতু কার্ডিওভাস্কুলার সিস্টেম আমাদের আমাদের মিড টার্ম লেভেলে এত বেশি ডিটেলস লাগে না। আমরা মোটামুটি কার্ডিওভাস্কুলার সিস্টেমে কিছু সিলেক্টিভ টপিক আমরা মিড টার্মে পড়লে আমাদের হয়ে যায়, কিন্তু বাকি প্রত্যেকটা টপিক আমরা 2টা করে ক্লাস দিচ্ছি। সো আপনি মোটামুটি প্রত্যেকটা টপিক শেষ করার জন্য 14 দিন প্লাস সময় পাচ্ছেন, ঠিক না? 1 সপ্তাহ 2 সপ্তাহ 14 দিন সময় পাচ্ছেন। তো এর মধ্যে কিন্তু আপনি ওই চ্যাপ্টারের এসবিএ বলেন, এসএকিউ বলেন, সব কিন্তু আপনাকে সলভ করতে হবে। এবং আমরা যখন পরীক্ষা নিব, আমরা আপনাদের এসবিএ কোশ্চেনও দিব, এসএকিউ কোশ্চেনও দিব, প্লাস আপনাদের অসপিও 2টা করে কোশ্চেন থাকবে। তো আমি প্রেফার করি সবসময় যে আপনি যদি অফলাইনে এসে পরীক্ষাগুলো দেন, যারা ঢাকার বাইরে অনলাইনে আসতে পারবেন না, তারা না হয় অফলাইনে আপনার পরীক্ষা দেন। পরীক্ষা দেওয়ার পর সেটা ভালো মতো ছবি টবি তুলে দিয়ে দিলে আমরা চেক করে দিয়ে দিব। কিন্তু ভালো হয় যদি আপনি অফলাইনে পরীক্ষা দেন। অফলাইনে পরীক্ষা দেওয়ার কিন্তু একটা ভ্যালু আছে, তাই না? ওভারঅল এরকমই। আর রেগুলার ক্লাস, আপনারা ক্লাসগুলো ঠিক মতো করবেন। আপনারা বেশিরভাগ মানুষ, যেমন আজকে ওরিয়েন্টেশন মাত্র জয়েন করেছেন 3 জন, ঠিক আছে, যদিও 5 জন এই সেশনে ভর্তি হয়েছেন, তো এর মধ্যে মাত্র 3 জন আপনারা জয়েন করেছেন। তো আমি জানি যে আপনার পার্ট 1-এ যেমন আমরা সবাই রিল্যাক্স ছিলাম, আমাদের কোনো কাজ টাজ নাই, আমরা ক্লাস করতে আমাদের জন্য ইজি হতো।
পার্ট ওয়ানে দেখা গেলো আপনি, আমরা তো খুব কম মানুষই ট্রেনিং করতাম, কিন্তু জানি আপনারা খুব টায়ার্ড থাকেন, ট্রেনিং করে আসেন, এসে আসলে 3টার ক্লাস ধরা খুব কষ্ট হয়ে যায়। কিন্তু তাও বলবো যে সেদিন একটু আগে বের হন। আগে মানে কি 2:30টায় বের হইলেও কিন্তু আপনি সুন্দর মতো ক্লাস ধরতে পারতেছেন, অথবা 2টায়, সোয়া 2টায় আপনি কাজটা শেষ করে তাড়াতাড়ি বের হন। ক্লাসের সাথে করলে কিন্তু সুবিধা, আপনি লাইভ ক্লাস না করে পরে রেকর্ড করে কিন্তু অনেক কনসেপ্ট ক্লিয়ার হয় না। অনেক সময় দেখা গেলো যে আপনারা বুঝতে না পারলেও আমাদেরকে জিজ্ঞেস করতেও হেসিটেট ফিল করেন যে আবার জিজ্ঞেস করব। তো এই জন্য বলবো যে ক্লাসটা আপনি অনলাইনে করে মানে একদম লাইভ করে ফেলবেন, সেটা অফলাইন হোক অনলাইন হোক। ওভারঅল এটাই। সবার জন্য শুভকামনা। আমাদের আরো মেন্টর আছে, আপনাদেরকে আরো ভালো মতো দিক নির্দেশনা দিবে যে সামনের দিনগুলো আপনারা কিভাবে কাটাবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপুকে, আপুর এত সুন্দর সুন্দর নির্দেশনার জন্য। আশা করি আমরা এটা থেকে অনেক বেশি লাভবান হব। তো আমি যেটা না বললেই না, আসলে আমরা কিন্তু রিটেনের জন্য মোটামুটি আমরা সাটন যেভাবেই পড়ি মোটামুটি কাভার কিন্তু হয়ে যায়। হ্যাঁ, যে সাটনটা যদি আমরা পড়ি তাহলে আর পাশাপাশি যদি সেটাকে প্র্যাকটিসে রাখি ইনশাল্লাহ কাভার হয়ে যায়। কিন্তু যেটা আমরা বলি যে ভাইভা, যেটা মেইন, যেটা আসলে ফেস করতে হয়, অস্কি অস্কি ইয়েটা, তো সেটাতে কিন্তু আসলে সেটা কিন্তু যতই আমরা পড়ি না কেন, সেটা যদি আমরা আমাদের ট্রেনিং লাইফে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু ভাইভাটা পার হওয়াটা কঠিন। সেটা কি প্র্যাকটিস? আমাদের ফিল্ম রিডিং করাটা প্র্যাকটিস করা। ঠিক আছে, এটা কিন্তু আমরা অনেক পড়াশোনা করি কিন্তু ফিল্ম রিড করাটা কিন্তু আমাদের কোনোভাবেই প্র্যাকটিস হয় না। তো যেহেতু প্র্যাকটিস হয় না, তখন দেখা গেছে যে স্যারদের সামনে গিয়ে ফিল্ম রিড করাটা সুন্দর হয় না। তো এই শুরুই হয় কিন্তু একটা ফিল্ম যখন স্যাররা দেয় ওই রিড করা দিয়েই শুরু হয়। তো ফার্স্ট ইমপ্রেশনটাই যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু পরের কোশ্চেনগুলো পারলেও অ্যান্সার করা যায় না। হ্যাঁ, তো সবাইকে বলবো যে এইটার পাশাপাশি আমরা আমাদের ট্রেনিংটাকেও যেন গুরুত্ব দিই। পড়াশোনাও করি, পড়াশোনার পাশাপাশি ট্রেনিংটাও যেন আমরা ভালোভাবে করার চেষ্টা করি। হুম। তো এরপর আমি আমাদের আরেকজন মেন্টর ডক্টর রাফিদ সাদমানকে অনুরোধ করব কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। আহ, অনেক কিছুই কাকন আপু শেয়ার করলো। এখানে মিড টার্মের জন্য হয়তো বিভিন্ন লেভেলের স্টুডেন্ট আছেন। কারো পরীক্ষা হয়তো এই ডিসেম্বরে, আবার কারো পরীক্ষা হয়তো নেক্সট সেশনে, অনেকে আগে ভর্তি হয়। হ্যাঁ, তো এখানে অনেকগুলো বইয়ের কথাই বলছে কাকন আপু। এর মধ্যে রেডিও অ্যানাটমির কেউ যদি একটু ডিটেইল পড়তে চান, আমি একটা বই সাজেস্ট করব, যেটা আমরা পড়তাম কেউ কেউ, সবাই না। ডায়াগনস্টিক অ্যান্ড সার্জিক্যাল ইমেজিং অ্যানাটমি। হ্যাঁ, কেউ যদি ডিটেইল একটু পড়তে চান, হ্যাঁ, অনেক সময় রায়ান পড়লে একটু শর্টকাটে অনেক সময় কনসেপ্টটা ক্লিয়ার হয় না। হ্যাঁ, অথবা আব্রাহামে তো সরাসরি ছবি দেওয়া, তাই না? তো এই কারণে ডায়াগনস্টিক অ্যান্ড সার্জিক্যাল ইমেজিং অ্যানাটমির প্রত্যেকটা পার্ট অনুযায়ী বই আছে। সেটা আপনারা দেখতে পারেন যদি আপনার সময় সময় থাকে। হ্যাঁ, আর আব্রাহামে যেভাবে ছবিগুলো দেওয়া থাকে পরীক্ষায়, ঠিক ওইভাবেই ফিল্ম দেওয়া থাকে, মার্কিং দেওয়া থাকে। আপনারা জাস্ট সেটা আনসার করে আসবেন। ঠিক আছে, এটা হচ্ছে এফআরসিআর পরীক্ষার মডিউল, অ্যানাটমি মডিউলটা ঠিক এরকম, যে ঠিক আব্রাহামে যেভাবে ছবি, এভাবে পরীক্ষার হলে ছবি দেওয়া থাকে, সে সেই অনুযায়ী মার্কিং দেওয়া থাকে, এবং আপনারা জাস্ট শুধু যে যে জিনিসটা মার্ক করা সেটা আইডেন্টিফাই করবেন। আচ্ছা, পজিশনিং এর ব্যাপারে শীট, আমরা তো অনেকে শীট পড়তাম। হ্যাঁ, তো পজিশনিং কিন্তু একদম একটা স্টেশন থাকেই, যে পজিশনিং একদম করে দেখাইতে হয়। হ্যাঁ, যেমন চেস্ট এক্সের লর্ডোটিক পজিশন। হ্যাঁ, এ, যেগুলো সাধারণত দেখা যায় যে বসে অথবা দাঁড়ায় করা যায়, এমন স্টেশন একটা থাকে, যে সেখানে পজিশনিং করে দেখাইতে হয়। আপনারা ট্রেনিং পিরিয়ডে অ্যাটলিস্ট 1 সপ্তাহ হলেও আপনারা কন্ট্রাস্টে ডিউটি করার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ একটা স্টেশন থাকবে শুধু কন্ট্রাস্ট এক্সামিনেশন রিলেটেড। যেমন আমি যখন মিড টার্ম পরীক্ষা দিই, একটা টি টিউব কোলাঞ্জিওগ্রামের স্টেশন ছিল। হ্যাঁ, তো ওইখানে আমাকে জিজ্ঞেসই করছে যে তুমি এটা করছো কিনা, হ্যাঁ, নিজের হাতে করছো কিনা, কিভাবে করছে। হ্যাঁ, প্রসিডিউর রিলেটেড বিভিন্নভাবে আটকানোর অ্যাসেস করার চেষ্টা করছে যে আসলেই সে করছে কিনা। হ্যাঁ, তো এই কারণে অ্যাটলিস্ট 1 সপ্তাহ কন্ট্রাস্টে ডিউটি করার চেষ্টা করবেন। হ্যাঁ, এবং নিজের হাতে কিছু প্রসিডিউর করার চেষ্টা করবেন। হ্যাঁ, এবং অনেকগুলো প্রসিডিউর আছে বিভিন্ন ইনস্টিটিউটে হয় না, সেগুলো সম্বন্ধেও পড়ে পড়ে যাওয়ার চেষ্টা করবেন। যেমন যেমন হিস্টেরোসালফিংগ্রাম, হ্যাঁ, সায়ালোগ্রাম। এই জিনিসগুলো তো দেখা যায় যে আমরা আমরা ঢাকা মেডিকেল ট্রেনিং করতেছি, কিন্তু আমরা কিন্তু হিস্টেরোসালফিংগ্রাম বা সায়ালোগ্রাম এই ধরনের ফিল্ম আমরা ডেইলি পাইতেছি না। কিন্তু পরীক্ষার সময় ঠিকই দেখবেন যে একটা হিস্টেরোসালফিংগ্রামের ছবি দিয়ে রাখছে। তারপরে আল্ট্রাসোনোগ্রাম রিলেটেড কিন্তু আহ, আসলে আল্ট্রাসোনোগ্রাম রিলেটেড কোশ্চেন একটু কম থাকে। হ্যাঁ, একটা স্টেশন থাকবে যে একটা ছবি দেওয়া থাকবে। হ্যাঁ, এখন এর মধ্যেও অনেক একটু আল্ট্রাসোনোগ্রাম রিলেটেড আপনারা তো ডেইলি করেন।
হ্যাঁ, তো একটু ডিটেল পড়ার চেষ্টা করবেন, বিভিন্ন আল্ট্রাসোনোগ্রাফি। হ্যাঁ। হুম। হ্যাঁ, তো এই জিনিসগুলা একটু ফোকাস করবেন, যে আল্ট্রাসোনোগ্রাম একটু স্পেশাল মডেলিটি গুলোর সম্বন্ধে একটু ধারণা নেওয়ার। যেমন ইলাস্টো স্ক্যানের ছবি দিছে, হ্যাঁ, মিড টার্মে। তো আপনি যদি এটা তো আমরা সাধারণত অভ্যস্ত না, তাই না? আমি যখন মিড টার্ম পাশের আগে ইলাস্টো স্ক্যান সম্বন্ধে আমার তেমন ধারণা ছিল না। এখন এই এই ইলাস্টো স্ক্যানের ছবি যদি আমাকে দিত মিড টার্মে, তাহলে মানে যাতে আপনারা কিছু হলেও আনসার করতে পারেন বা মুখ খুলে বলতে পারেন, হ্যাঁ, এই কারণে বিভিন্ন স্পেশাল জিনিসগুলো সম্বন্ধে, স্পেশাল আল্ট্রাসাউন্ড যেগুলা, সেগুলো সম্বন্ধে একটু ধারণা নিয়ে যাবেন গ্রস। তারপরে হচ্ছে আপনি অ্যানাটমি বললাম, প্রসিডিউর, ঠিক আছে। আর হচ্ছে হ্যাঁ, এসবিএ। এসবিএ এর ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যে কুলকার্নি তো একটা হেল্পফুল একটা একটা বই। আহ, এখন আপনি শাটন কিভাবে পড়বেন? শাটনে তো অনেক চ্যাপ্টার। মনে করেন একজন কাকুন আপু ক্লাস নিল মাস্কুলোস্কেলেটাল সিস্টেম সম্বন্ধে। মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে অনেকগুলো চ্যাপ্টার। এখন ফার্স্টে মনে হবে যে এগুলো এতগুলো চ্যাপ্টার কিভাবে পড়া সম্ভব, একটা চ্যাপ্টার পড়তে দেখবেন আপনার অনেক টাইম লাগতেছে। আমি যখন এক একটা চ্যাপ্টার ধরতাম, দেখি এক চ্যাপ্টার শেষ করতে আমার 1 সপ্তাহ টাইম লাগে। হ্যাঁ, তো একটা চ্যাপ্টার কিভাবে পড়বেন? একদম কমন কমন ডিজিজ গুলা, একদম প্রত্যেকটা চ্যাপ্টারের ইনিশিয়াল যে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা এবং কমন কমন ডিজিজ, ওই ডিজিজ গুলো অ্যাটলিস্ট রিডিং দিয়ে হলেও পড়ার চেষ্টা করবেন। ও তার মধ্যেই আপনি অনেকগুলা মানে এসবিএ পাবেন। হ্যাঁ, যে লাইনগুলো এসবিএ এর জন্য ইম্পর্টেন্ট মনে হবে, আর কুলকার্নি তো পড়ে যাওয়ার চেষ্টা করবেন। এইভাবেই সাটনের ইম্পর্টেন্ট সিস্টেমগুলোর উপর বেশি ফোকাস করবেন। আর ওইভাবে আমরা ক্লাসে এভাবে ডিরেকশন দিয়ে দিব যে এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এটা একটা গ্রস আউটলাইন পুরো কোর্সের। তো আপনারা, হ্যাঁ, এখন অনেকে আমি প্রিভিয়াস সেশন দেখলাম যে অনেকে ক্লাস করে, ঠিক আছে, কিন্তু রেগুলার টাইম মতো পরীক্ষা দেয় না। একটা ক্লাস হয়ে গেছে, রেসপিরেটরি সিস্টেম হয়ে গেছে, কিন্তু এই রেসপিরেটরি সিস্টেমে পরীক্ষা দিবে অন্তত 2 মাস পরে, তাই না? তো এটা তো করলে তো ইরেগুলার হলে তো লাভ নাই। তো আপনি যদি রেগুলারিটিটা মেনটেন করতে পারেন, তাহলে আপনার এই টাকাটা মানে টাকা খরচ করে কোচিং করতেছেন, তাই না, জিনিসটা উসুল হবে। তো এই কারণে রেগুলার এক্সাম দিবেন। হ্যাঁ, আপনি অর্ধেক পড়ছেন, সমস্যা নেই, অর্ধেক পড়ে এক্সামটা দিয়ে দেন। হ্যাঁ, তো এক্সামটা রেগুলার দেওয়ার চেষ্টা করবেন, ক্লাসের ক্ষেত্রে রেগুলার থাকার চেষ্টা করবেন, হ্যাঁ, যতটুকু পারেন। হ্যাঁ, আর এই আপাতত এতটুকুই ধারণা দিলাম, আর ক্লাসে তো বিস্তারিত কথাবার্তা হবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করতেছি। ধন্যবাদ রাফি, তোমাকে তোমার সুন্দর নির্দেশনাগুলোর জন্য। তো এরপর হচ্ছে আমি যদি বলি একটু ইয়েকে, এ, আমাদের এবারের সেশনে, এবার জানুয়ারি সেশনে পাশ করেছে আমাদেরই একজন ট্রেইনি, ডক্টর ইমো, সোহানা সোহানা আফরোজ ইমুকে, যে সে তার এই জার্নিটা আসলে কিভাবে পার করে আসছে। হুম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সোহানা আফরোজ ইমু, এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসাবে আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আমি 2026 জানুয়ারি সেশনে মিড টার্ম পাস করছি। তো পরীক্ষা দিয়ে আমার যেটা মনে হয়েছে যে আহ, পরীক্ষা পরীক্ষা দিয়ে আমার যেটা মনে হয়েছে যে পরীক্ষা ফেস করাটা বেশি টাফ। প্রিপারেশন তো অবশ্যই ভালো থাকতে হবে, কারণ আমাদের তো অনেকগুলো সেগমেন্টে পরীক্ষা দিতে হয়। বিশেষ করে অস্কি পরীক্ষার দিন, অস্পি পরীক্ষা দেবার পরে 5টা স্টেশনে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিয়ে আসলে বের হওয়াটা আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে। আর ফিল্ম যেগুলো থাকে সেগুলো দেখা গেলো যে আমরা রেগুলার ডিপার্টমেন্টে যে ফিল্মগুলো দেখি, রিপোর্ট করি, ওইগুলোর মধ্যে থেকেই থাকে। আর যে কোনো ফিল্ম থেকে আগে স্যাররা টাইটেলটা শুনতে চাই, রেডিও অ্যানাটমি জানতে চাই, এরপরে প্যাথোলজি। টাইটেল, রেডিও অ্যানাটমি এগুলো না পারলে স্যাররা মাইন্ড করে, এগুলো পারতে হবে। আর অস্কিতে কন্ট্রাস্ট একটা স্টেশনে থাকে, আর পজিশনিং থাকতে পারে। আমাদের লাম্বোস্যাক্রাল স্পাইনের একটা ফিল্ম ছিল, এক্সরে ফিল্ম। তো দেখা যায় আমরা ফিল্ম দেখি ডিপার্টমেন্টে, কিন্তু প্রসিডিওর গুলো ওইভাবে পড়া হয় না। পরীক্ষার আগে যে আহ, পড়া হয়, কিন্তু ওই সময় পড়তে গেলে সবকিছু একসাথে পড়তে গেলে কঠিন লাগে, বোঝা যায় না তেমন। তো আপনাদের তো এখনো সামনে সময় আছে, আপনারা যদি এখন থেকে প্রতিদিন সময় বের করে একটু একটু করে প্রিপারেশন নিতে থাকেন, আমার মনে হয় পরীক্ষার আগে আপনাদের সুন্দর একটা গোছানো প্রিপারেশন হয়ে যাবে। আর সাটন তো অনেক বড় একটা বই, মিড টার্মের জন্য তো আমাদের সবকিছু লাগবে না। তো মিড টার্মের জন্য যতটুকু লাগবে সেটার জন্য সুন্দর একটা গাইডলাইন পেলে আহ পড়াটা আরো মানে পড়া আরো গোছানো
হয় সুন্দরভাবে। তো সেই গাইডলাইন দেওয়ার জন্য আমাদের জেনেসিস যে লং ব্যাচটা শুরু করতে যাচ্ছে, আমার মনে হয় আপনাদের জার্নিটা যদি জেনেসিসের সাথে শুরু করেন, আশা করা যায় উপকৃত হবেন। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। তুমি কিভাবে কি কি বই পড়েছিলা সেটা যদি বলো, যে কি কি বই পড়ে মানে কিভাবে কিভাবে প্রিপারেশন নিয়েছিলা, যে সাটনের পাশাপাশি এক্সট্রা আরো কিভাবে প্রিপারেশন নিয়েছিলা সেটা বলো। প্লাস তোমার হচ্ছে পড়ার টাইম টেবিল তুমি কিভাবে মেনটেন করতা, ডিউটি প্লাস ট্রেনিং প্লাস পড়াটা কিভাবে মেনটেন করতে একসাথে, সেটাও একটু বলো। ডিউটি ফ্যামিলি ম্যানেজ করে পড়াটা তো আসলেই, পড়ার সময় বের করাটা তো আসলেই কঠিন। আহ ফিল্ম দেখতে হবে বেশি বেশি। আর অবশ্যই সাটন পড়া তো কোনো বিকল্প নাই। আর সত্যি কথা বলতে পজিশনিং নিয়ে একটা ভয় ছিল, যেটা আমাদের মেন্টর মার্জিয়া আপু, সে ভয়টা আপুর ক্লাস করে অনেক উপকার পাইছিলাম। অনেক সহজ লাগছে, মানে পজিশনিংটা অনেক সহজ মানে উম, সহজ হয়ে গেছিল আর কি। আমি খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে গেছিলাম পজিশনিং এর জন্য। আহ ধন্যবাদ ইমো তোমার জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি হচ্ছে অ্যাজ এ হোল মোটামুটি যদি একটু বলতে চাই যে বিসিপিএস এর মিড টার্মের যে কারিকুলামটা যেরকম, তা আসলে যে প্রথমেই যেটা মিড টার্মের কোনো স্পেসিফিক সিলেবাস নাই। আমাদের একটাই সিলেবাস, যেটা হচ্ছে আমাদের মেইন বই সাটন পড়তে হবে। তো সাটনটা যদি আমরা ওই মেন্টালিটি নিয়ে পড়ি যে এই বইটা আমার মিড টার্ম না, আমার এটা সারা জীবন পুরা রেডিওলজি ক্যারিয়ারের জন্য লাগবে। হুম, এটা চিন্তা করলে কিন্তু সাটন পড়াটা তখন হচ্ছে একদম ভালোভাবেই তখন হচ্ছে আত্মস্থ করা সম্ভব আমার কাছে মনে হয়। হ্যাঁ, ফার্স্ট টাইম যখন পড়বো অনেক সময় লাগবে, রাফি যেটা বললো যে এক একটা সিস্টেম শেষ করতে দেখা গেছে যে 1 সপ্তাহ পার হয়ে যায়, আসলে শেষ হয় না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে একজন রিডিং পার্টনার রাখবেন সবাই। হুম, নিজের সাথে ম্যাচ করে। আমরা কিন্তু এখানে যারা আছে ম্যাক্সিমামেরই কিন্তু আমাদের রিডিং পার্টনার ছিল। মিড টার্মে আমরা রিডিং পার্টনার নিয়ে পড়তাম, কারণ সাটন আসলেই মিড টার্মে আমাদের জাস্ট 2 বছরের ট্রেনিং পিরিয়ড নিয়ে আমাদের তো প্রথম 6 মাস 1 বছর চলেই যায় যে এটা বুঝতে বুঝতে যে জিনিসটা কি কিভাবে পার করব, কারণ এমবিবিএস লাইফে একদম রেডিওলজির সাথে আমরা ওরিয়েন্টেড ছিলাম না। তো তারপর দেখা যায় যে দেখতে দেখতেই মিড টার্মের সময়টা চলে আসে আসলে। তো ওই সময় কি সাটন পড়বো নাকি ট্রেনিং করব নাকি হচ্ছে লগ বুক ফিল আপ করবো, মানে সবকিছু মিলায় আসলে হযবরল লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একজন রিডিং পার্টনার এক্ষেত্রে কিন্তু হচ্ছে অনেক প্লাস পয়েন্ট। কিভাবে, যে রিডিং পার্টনারের সাথে একসাথে মিলে পড়লে দেখা যায় যে অনেক পড়াটাই গুছানো হয়ে যায়। হ্যাঁ, গাইডলাইনের জন্য তো আমরা আছি, পাশাপাশি পড়াটা আরো বেশি দ্রুত হওয়ার জন্য আমরা যখন পড়াটা একজন আরেকজনের সাথে হচ্ছে পড়া দিয়ে পড়বো, তখন কিন্তু পড়াটা ভালো হয়, মনে থাকে, পাশাপাশি প্র্যাকটিসও হয়। ঠিক আছে, আমরা হচ্ছে দেখা গেছে যে একদম শেষ পর্যন্ত ফিল্ম রিডিং করা সবকিছুই কিন্তু একজন রিডিং পার্টনার থাকলে হয়। ফিল্ম রিড করা বলি, রেডিও অ্যানাটমি বলি, একজন পার্টনার ছাড়া কিন্তু এটা একলা একলা কিন্তু পড়াটা কষ্ট। হ্যাঁ, এটা। তারপর যেটা আরেকটা বললাম যে যেহেতু স্পেসিফিক কোনো সিলেবাস নাই, পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নটা যেটা হয় এটা নিয়েও কিন্তু আমাদের আইডিয়া থাকতে হবে। প্রথমে পড়া শুরু করে দিলাম তা না, আমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন নিয়েও আইডিয়া থাকতে হবে। এটার জন্য কি করতে হবে, প্রথমেই আমাদের প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। প্রত্যেকটা সিস্টেম আমরা আলাদা করব, আলাদা করে দেখব যে হচ্ছে প্রত্যেকটা সিস্টেম থেকে কোন সিস্টেমের উপর বেশি গুরুত্ব দিয়ে স্যাররা কোশ্চেন করেন, এটা দেখতে হবে। পাশাপাশি দেখব যে ইদানিং কিন্তু হঠাৎ হঠাৎ কোনো কোনো সেশনে স্যার ম্যাডামরা কিন্তু রেডিও ফিজিক্স থেকেও কোশ্চেন দিয়ে দেন। সো আমার পার্ট ওয়ানের ওই রেডিও ফিজিক্সের নলেজও কিন্তু একদম মাথা থেকে আউট করে দেওয়া যাবে না, ওই নলেজটাও কিন্তু রাখতে হবে। আর পাশাপাশি কি, রেডিও অ্যানাটমি থেকেও কিন্তু রিটেন কোশ্চেন আসে, শুধুমাত্র প্যাথোলজি থেকেই আসে তা না, রেডিও অ্যানাটমি থেকেও কোশ্চেন আসে এটা। আর এটা এর পাশাপাশি দেখতে হবে আমাদের কোশ্চেন কয়টা আসে সেটাও ধারণা থাকতে হবে। কোশ্চেনে পরীক্ষায় টাইম থাকে, প্রথমে আমাদের এসবিএ হয়, প্রথমে যে রুটিন দেয় রুটিনের প্রথমে এসবিএ, এসবিএ হয়, এসবিএ প্রথম দিন হয় 1 ঘন্টা 40 মিনিট, 50টা এসবিএ থাকবে আপনাদের, এবং প্রত্যেকটার জন্য মার্কস 2 মার্কস করে, কোনো নেগেটিভ মার্কিং নাই। আর প্রিপারেশন কিভাবে নিতে হবে সেটা তো আপুরা বললেনই। তারপর যেটা হবে আপনাদের এসএকিউ হবে, দেখা যাবে যে এসএকিউর জন্য কোনো ম্যাক্সিমাম সময় কোনো গ্যাপ থাকে না, পরের দিনই হয়ে যায়। তো এসএকিউতে আপনাদের 3 ঘন্টা সময় থাকবে, প্রশ্ন মেইন থাকবে হচ্ছে 4টা, কিন্তু এই প্রত্যেকটা 4টা প্রশ্নের মধ্যে আপনাদের আবার ডিভিশন করে 5টা প্রশ্ন থাকবে। 1 2 3 4 করে 4টা প্রশ্ন থাকবে বড় বড়, তার মধ্যে আবার ABCDE করে 5টা প্রশ্ন থাকবে। এই প্রত্যেকটা 5টা প্রশ্নের মধ্যে আবার 2টা 3টা করে হচ্ছে ছোট ছোট করে। দ্যাট মিনস আপনার মোটামুটি যদি আমি ধরি যে 3টা করেও যদি এভারেজে ধরা হয়, কোনো কোনো কোশ্চেনে 2টা বা 4টাও থাকে, তাহলে 3 5 15, 4 15 60, মোটামুটি ধরা যায় যে 60টার মতো কোয়েশ্চেন থাকে আপনাদের। হ্যাঁ, 3 ঘন্টা সময়ের মধ্যে এই 60টা কোয়েশ্চেন অ্যান্সার করা কিন্তু
ভেরি মাচ টাফ। তো এটা যদি আমাদের হচ্ছে প্র্যাকটিস না থাকে, এক্সাম দিয়ে যদি সেই প্র্যাকটিসটা না থাকে, আসলে কিন্তু ম্যাক্সিমামেরই দেখবেন পরীক্ষার হলে ওই লাস্ট পর্যন্ত যেতে কিন্তু অনেক কষ্ট হয়, যেটা আমাদের সবারই কিন্তু এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, এবং বিসিপিএস কি করে, প্রত্যেকটা ওই 4টা প্রশ্নের জন্য 4টা আলাদা খাতা রাখে, ওরা কিন্তু একটা খাতায় না। তো আপনার পরীক্ষার আগে কিন্তু ওই 4টা খাতায় আলাদা করে নাম, রোল সবকিছু ফিল আপ করতে হয়, নাম, রোল, সাইন এবং রোল রোল মানে স্কেলিং করা সবকিছু আপনার ওই 3 ঘন্টা সময়ের মধ্যেই করতে হবে। তো এটা কিন্তু আমাদের আসলে প্র্যাকটিসে রাখতে হবে, যে এই অল্প সময়ের মধ্যে আমি যেটা হিসাব করে দেখছি যে আমাদের ওই প্রত্যেকটা 4 5 20 এক একটা 20টা প্রশ্নের জন্য, এক একটা প্রশ্নের জন্য আমার 9 মিনিট, 9 মিনিটে আমার এই ছোট ছোট 3 4টা প্রশ্ন আমাদের শেষ করতে হবে। 9 মিনিটের চেয়েও আমাদের চেষ্টা করতে হবে কম সময়ে শেষ করার। তার মধ্যে তো হচ্ছে ছবি থাকে, আমাদের ক্লিনিক্যাল সিনারিও বেসড কোশ্চেন থাকে, ওইটা নিয়েও একটু চিন্তা করতে হয়। তো এগুলো আসলে কি প্রিভিয়াস যে আমাদের আইডিয়া ছাড়া এবং প্র্যাকটিস ছাড়া কিন্তু এটা কাভার করা একটু কষ্ট হয়ে যাবে। এবং দেখা যায় যে এটা যারা কাভার করতে পারে না, রিটেনেও কিন্তু কিছু কিছু সেশনে কিন্তু রিটেনেও ফেল আসছে অনেকের। এবং আমরা এত কষ্ট করলাম, কিন্তু রিটেনে যদি ফেল করা হয়, এবং রিটেনের রেজাল্টটা দেয় ঠিক কখন, আপনাদের অসপি ভাইবা যেদিন হবে তার আগের দিন রাতে রিটেনের রেজাল্ট দেয়, এবং আপনি শিওরও থাকবেন না যে আপনি কি রিটেনে পাস করবেন কি করবেন না। তো আমাদের চেষ্টাই করতে হবে, আমাদের মেন্টালিটি ভাবেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে আমার রিটেনে পাস হবেই। কারণ রিটেন আমি পরীক্ষা দিলাম, রেজাল্ট দিচ্ছে না, আমার কিন্তু অসপি ভাইবার প্রিপারেশন নিতে হবে, কারণ রেজাল্ট তো দিচ্ছে ভাইবার আগের দিন। তা মাঝের সময়গুলোতে কিন্তু আমাদের ভাইবার প্রিপারেশন নিতে হয়। তা আমরা ওভাবেই প্রিপারেশন নিব যেন আমি মোটামুটি কনফার্ম থাকি যে এভাবেই পরীক্ষা দিয়ে আসবো যে আমার রিটেনে পাস হবে। এভাবে। তারপর যেটা বলি যে অসপি ভাইবা, যেটা আপুরা বললেনই, যে আমাদের এটা ফেস করাটাই মেইন পার্ট। এবং ফেস করার জন্য ট্রেনিং পিরিয়ডটাকে প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে একটা বড় একটা যে হাতিয়ার, আমি যেটা বলবো যে আমরা ট্রেনিং টাইমে হচ্ছে ভালো মতো যে ডিউটি করে, এবং প্রত্যেকটা আমাদের কমন যেটা আমরা যদি অ্যানালাইসিস করে দেখি যে হচ্ছে প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, কলাপস, কনসোলিডেশন যদি রেসপিরেটরিতেই বলি, এবং যদি বলি যে ইসোফেজিয়াল কোনো গ্রোথ, ঠিক আছে, বেরিয়াম সোয়ালোতে, এই প্রত্যেকটা কমন কমন যেগুলো খুব কমনলি আসে, সেগুলোর ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় এবং কোন কোন পয়েন্টগুলো মিস করা যাবে না। যেমন বেরিয়াম সোয়ালোর ক্ষেত্রেও যদি আমরা বলি যে হচ্ছে পারসিস্টেন্ট ইরেগুলারিটি, এই ধরনের কথাগুলো, প্রক্সিমাল শোল্ডারিং, হোল্ড আপ অফ কন্ট্রাস্ট প্রক্সিমাল, এই কমন কথাগুলো একদমই মিস করা যাবে না। এবং এই কথাগুলো আপনার তখনই হচ্ছে মুখে একদম মুখের মাথায় এসে থাকবে, যে যখন হচ্ছে আপনি এটা ট্রেনিং টাইমে ঘন ঘন প্র্যাকটিস করবেন এবং লিখবেন। আমরা চেষ্টা করি কি, আমরা মনে করি যে আমার পরীক্ষা, আমি হচ্ছে ডিউটি করবো না, কিভাবে তাড়াতাড়ি বাসায় চলে যাওয়া যায়। আমরা চেষ্টা করব যে ওই ট্রেনিং টাইমটা হচ্ছে ভালোভাবে মনে করতে হবে যে ওইটাও আমার পরীক্ষার একটা প্লাস পয়েন্ট, ওইটা ওই সময়টুকুতে আমি যা শিখবো সেটা আমার পরীক্ষায় কাজে লাগবে। এবং ট্রেনিং শেষে মাঝখানে মাঝখানে আমরা অ্যানাটমিটাও প্র্যাকটিস করব। পাশাপাশি আমাদের যে ক্লিনিক্যাল যে সেশনগুলো হয়, প্রত্যেক ইনস্টিটিউটেই আশা করি যে বিভিন্ন ক্লিনিক্যাল সেশন হয়। হ্যাঁ, মর্নিং সেশন যেটা হয়, জার্নাল প্রেজেন্টেশন হয়। হ্যাঁ, এই মর্নিং সেশন, জার্নাল প্রেজেন্টেশন, স্যারদের ক্লাসগুলো দেখা গেছে যে মনে হয় যেন স্যাররা সব কঠিন কঠিন কথা বলতেছে, এগুলো তো বড় আপু ভাইয়াদের লাগবে, আমাদের লাগবে না, কিন্তু এর মাঝে মাঝেই দেখবেন কিছু ছোট ছোট বেসিক নলেজ সবার জন্যই বলে স্যাররা। হ্যাঁ, ওগুলা সবার জন্য, ছোট থেকে বড় সবার পরীক্ষার জন্য লাগবে। হ্যাঁ, তো এই কথাগুলো আমরা যদি মর্নিং সেশন না করি, ক্লাস না করি, তাহলে কিন্তু এগুলো থেকে আমরা মিস করে যাব। হ্যাঁ, এগুলো আমরা চেষ্টা করবো যেন ভালোভাবে যেন করার। হ্যাঁ, মোট কথা ট্রেনিং টাইমও ভালোভাবে করতে হবে, পাশাপাশি আমরা একজন রিডিং পার্টনার নিয়ে শাটনটা মেইনলি 1 নম্বরে, শাটনটা ভালো করে পড়বো। শাটনের বিশেষ করে বক্সগুলো, বোল্ড লাইনের কথাগুলো, যেমন এবার দেখবেন আপনাদের হার্নিয়েশন, ম্যাস ইফেক্ট, মিড লাইন শিফট, এরকম দিয়ে কোশ্চেন আসছে দেখবেন এবার এসিকিউতে, এবং দেখবেন শাটনে ব্রেইনে ঠিক হার্নিয়েশন, ম্যাস ইফেক্ট, এগুলো হচ্ছে বোল্ড লাইন করে দেওয়া, এবং স্যাররা কিন্তু ওই চোখে পড়ে ওইটাই বোল্ড লাইন যেটা, ওইটা থেকেই তখন কোশ্চেন দিয়ে দিছে। ঠিক আছে, তো এই বোল্ড লাইনগুলো আমাদের মিস করা যাবে না। ঠিক আছে, এটাই। আর দেখবেন কিছু কিছু চ্যাপ্টারে শেষে পার্ল বলে কথা আছে, যে ইমেজিং পার্ল। হ্যাঁ, ওখান দিয়ে দেখবেন 4 5টা জাস্ট কথা, কোনো কোনো টপিক যদি দেখা গেছে পড়ার সময় না, আমরা পার্লটা পড়ার চেষ্টা করব, শর্টকাটে যেন পড়া হয়ে যায়। তো এটাই মোটামুটি আপনাদের জন্য হচ্ছে আমার সাজেশন ছিল। এখন যারা যারা অনলাইনে আছেন তাদের কাছে আমার অনুরোধ, যদি কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কারো কিছু বলার আছে কিনা। আচ্ছা, আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আহ, আপনারা যেটা করবেন, আমি যেটা রেডিওলজি সাবজেক্টটাতে এসে যেটা দেখেছি, রেডিওলজি সাবজেক্টটা আমাদের স্যার ম্যাডামরা সবসময় বলতেন যে এই সাবজেক্টটা কিন্তু এখন ক্লিনিক্যাল রেডিওলজি বলা হয়। হ্যাঁ,
শুধুমাত্র আপনি আগে যেটা করতো যে আমরা আমাদের মেইন ইমেজ বেসড মানে ডায়াগনোসিস, এখন কিন্তু সেটা না। পেশেন্টের হিস্ট্রি, তারপরে হচ্ছে ক্লিনিক্যাল সিনারিও সবকিছু কোরিলেট করে একটা ডায়াগনোসিসে আসা হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো যে যখনই আপনারা এখন যারা ট্রেনিং করছেন, যখনই ট্রেনিং এ বিভিন্ন ফিল্মগুলো দেখবেন, অবশ্যই তার বায়োকেমিক্যাল মার্কার, তারপরে হচ্ছে হিস্ট্রি সবকিছু মোটামুটি ডিটেল জেনে নেবেন যে আহ, আপনার 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 ইমেজের সাথে কোরিলেট করবেন যে এটা কি আপনার ইমেজের সাথে যাচ্ছে কিনা। এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের স্যাররা বলতেন যে, এখনো বলেন যে তোমরা ডেভিডসন পড়বা, তারপরে হচ্ছে তোমরা বেলিয়ান লাভ পড়বা, দত্ত পড়বা, গাইনি দত্ত পড়বা। কারণ আপনি যদি কোরিলেট না করতে পারেন, মানে তাহলে তো যে ক্লিনিশিয়ান সে আপনার এই রিপোর্ট নিয়ে কি করবে? রিপোর্টটার তখনই ইম্পর্টেন্স আসবে যখন আপনি প্রত্যেকটা ডায়াগনোসিস তাকে তার ট্রিটমেন্ট প্রোটোকল ট্রিটমেন্টের জন্য হেল্প করবে, তাই না? আপনার ডায়াগনোসিসটা তার পেশেন্টের ট্রিটমেন্টে হেল্প করবে। তো সেজন্য অবশ্যই সব সময় কোরিলেশন করার চেষ্টা করবেন, হ্যাঁ। আর আমি যেটা বলবো যে আপনারা যখনই কোনো একটা ফিল্ম পাবেন, এতদিনে তো আপনাদের মোটামুটি যারা নতুন তাদের কথা বাদ, যারা মিড টার্ম দিবেন আপনাদের তো 1.5 বছর অলমোস্ট হয়ে গেছে। মানে যারা ডিসেম্বরে মিড টার্ম দিবেন আমি তাদের কথা বলছি। তো আপনারা মোটামুটি এখন কিন্তু অনেক অনেক কিছুই পারেন, আলহামদুলিল্লাহ। আমি আশা করতেছি যে অনেক কিছুই আপনারা পারেন। এখন যেটা করতে হবে যে পারলে প্রতিটা ডিউটিতে আব্রাহাম বইটা নিয়ে যাবেন, অথবা ইন্টারনেট রেডিওপিডিয়া দেখে অথবা যাই দেখে অ্যানাটমি গুলা প্রত্যেক দিন একটু একটু করে সলভ করার চেষ্টা করবেন ফিল্ম দেখে, ঠিক আছে? কারণ বইতে পড়া এক জিনিস, আর ফিল্মের সাথে কোরিলেট করা এক জিনিস। যে ফিল্ম দেখে রেডিও অ্যানাটমি গুলো আপনারা কোরিলেট করবেন, ঠিক আছে? যে ধরেন ব্রেইনের এটা ল্যাটারাল ভেন্ট্রিকেল, এটা থার্ড ভেন্ট্রিকেল, এটা সেরেবেলাম, ঠিক আছে? তবে বিভিন্ন লোবের ভাগ, ঠিক আছে, সালকাস, এই জিনিসগুলা আপনারা মানে আপনারা হচ্ছে বই থেকে আব্রাহাম থেকে মিলাবেন। আর যেটা আমরা যেটা করি সেটা হচ্ছে যে আহ, আপনাদের যে কন্ট্রাস্ট গুলা হয়, হ্যাঁ, কন্ট্রাস্ট গুলা কিন্তু আমরা সিনিয়র আপুরা করে দেয়, সলভ করে দেয়। আমরা আমাদেরকে যেটা বলে আমরা সেটা লিখতে থাকি না। আপনি বুঝে নেবেন আপু থেকে অথবা ভাইয়া থেকে যে এটা আসলে কেন আপনি এটা বলছেন। যে ধরেন আপনি RGMCU করতেছেন, যে আপনাকে আপু অথবা ভাইয়া যিনি সলভ করে দিচ্ছেন সে বলছে যে এখানে একটা স্ট্রিকচার আছে। তো আপনি ওনার কাছ থেকে জেনে নেবেন যে স্ট্রিকচার থাকলে কি লিখবেন। কারণ এই প্র্যাকটিসটাই কিন্তু পরীক্ষার হলে লিখবেন। আমরা যে মানে এই যে লিখতেছি না, এটাই কিন্তু আমি পরীক্ষার হলে লিখবো। যেমন আমার পরীক্ষার সময় পিউজে অবস্ট্রাকশন ছিল। এই যে আমি যখন ট্রেনিং করতাম, যেটা আমি পিউজে অবস্ট্রাকশনের সময় লিখতাম সেটাই আমি লিখে দিয়ে আসছি। তারপর ছিল লাং মাস। তো লাং মাস আমি যেটাই মোটামুটি ট্রেনিং এ সিটিতে লিখি সেটাই আমি পরীক্ষার সময় লিখে দিয়ে আসছি। এটার জন্য আমি নতুন করে সাজায় পড়ছি এরকম না। এটা একটা রিফ্লাক্সের মতো যে আপনি লিখতে লিখতে এটা একটা অভ্যাস হয়ে যাবে, অভ্যাসে পরিণত হবে, ঠিক আছে? তো এটাই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। সিরাজা মুনিরা আপু কি বিএমইউর সিরাজা মুনিরা আপু? জি আপু। ও, তোমার মিড টার্ম কি জানুয়ারিতে বা ডিসেম্বরে? না আপু, আমার হচ্ছে জুনে পরের আচ্ছা আচ্ছা আচ্ছা। ফাতেমা আঁকি আপু, আপনার মিড টার্ম কবে? আচ্ছা। জান্নাতুল উর্মি আপু? আপু ডিসেম্বর। ডিসেম্বর। আপনি কোথায় ট্রেনিং করেন? বিএমইউ আপু। আচ্ছা। তো আপনাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে। হ্যাঁ আখি আপু, আপনি কোথায় ট্রেনিং করেন? আপু কুমিল্লা মেডিকেল। কুমিল্লা মেডিকেলে। আচ্ছা, আপনাদের যদি কোনো কোশ্চেন কারোর থাকে, যে কিছু জিজ্ঞাসা যদি থাকে, আপনারা করতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? আপু আমাদের এই কোচিং এ কি ওই যে পরীক্ষার মতো করে অস্পি অস্কি এগুলো কি থাকবে নাকি হচ্ছে শুধু আচ্ছা, রিটেন? না সবই থাকবে আপু। আপনারা যখন পরীক্ষা দিবেন না, যে আমাদের সিস্টেম ওয়াইজ পরীক্ষা হবে। ধরেন রেসপিরেটরি সিস্টেমটাই বলি। রেসপিরেটরি সিস্টেম রাফিদ ধরেন পড়াইলো, পড়ানোর পর ও হচ্ছে এমসি যখন কোশ্চেন করবে আপনাদেরকে এমসিকিউ থাকবে। এমসিকিউ কয়টাতে? 20টা। 20টা এমসিকিউ দিবে আপনাকে, মানে এসবিএ 10টা এসবিএ দিবে আপনাকে, প্রত্যেকটা 2 করে, ঠিক আছে? 10টা এসবিএ দিবে কোশ্চেনে।
আপনার কোশ্চেন থাকবে হচ্ছে চারটা, চারটা বড় প্রশ্ন থাকবে, ওই চারটার এসে কিউ আর কি, ওই চারটার আন্ডারে আবার দেখলো ছোট ছোট 4-5টা কোশ্চেন থাকবে, টোটাল 5 মার্ক করে আর কি। এক একটা ধরেন 1-2, এটা এটা ধরেন কোশ্চেন পেপার দেখলে আপনি বুঝবেন। আর 2টা করে অসপি থাকবে। এখন অসপি গুলা যেটা আমরা করব, যে আমাদের মেইন ইয়া থাকবে হচ্ছে যে রেডিও অ্যানাটমিটা দেওয়া, ঠিক আছে? শুধু রেডিও অ্যানাটমি না, আমরা মোটামুটি ফিল্মের ছবিও দিয়ে দিই, ঠিক আছে? যেহেতু আপনারা আমরা এখানে তো আসলে আপনারা অনেকে অনলাইনে আছেন, তো আমরা যেটা চেষ্টা করি আমরা ছবিটা দিয়ে দিই, হ্যাঁ, এবং ছবি রিলেটেড কোশ্চেন দেওয়া থাকে। তো যারা এখানে এসে পরীক্ষা দিবেন তারা তো এখানে এসেই পরীক্ষা দিবেন, অসপি বলেন সবই এখানে এসে দিবেন। আর যারা অনলাইনে দিচ্ছেন, যেমন কুমিল্লে যে আপু আছে, উনি যদি ভর্তি হয় তাহলে উনি অনলাইনে যখন দিবেন সেটা উনি পরীক্ষা দিয়ে ছবি তুলে আপনি আমাদেরকে পাঠিয়ে দিবেন আর কি, ঠিক আছে? এই হ্যাঁ আর একটা পয়েন্ট হয়তো অনেকেই বলে নাই, যে মিড টার্মে রেডিও ফিজিক্সের কোশ্চেন কিন্তু থাকে। হ্যাঁ, রেডিও ফিজিক্স রিলেটেড কিছু কোশ্চেন আপনি যখন এসিকিউ দিতে যাবেন, অল্প মার্কের জন্য হলেও কিছু এসিকিউ আপনি পাবেন যে রেডিও ফিজিক্স রিলেটেড। হ্যাঁ, ধরেন আল্ট্রাসাউন্ডের আর্টিফ্যাক্ট, এমন এমন মনে করার কিছু নাই যে পার্ট ওয়ানে রেডিও ফিজিক্স পড়ে আসছি আর সামনে আর আসবে না। আপনি মিড টার্ম দিয়ে যান, এমসিপিএস দিয়ে যান, সেগুলো রিটেন কোশ্চেন কালেক্ট করলে দেখবেন যে রেডিও ফিজিক্সের কোশ্চেন আছে। হ্যাঁ, তো এই কারণে রেডিও ফিজিক্সের কিছু চ্যাপ্টার আছে সাটনের শুরুতেই। হ্যাঁ, ওই চ্যাপ্টারগুলো গ্রসলি দেখার চেষ্টা করবেন। এর মধ্যে একটা চ্যাপ্টার আছে কন্ট্রাস্ট রিলেটেড। হ্যাঁ, সেটাও একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন। অনেক সময় এমনও কোশ্চেন আসে যে রেডিয়েশন ডোজ রিলেটেড কোশ্চেন আসে, তো এই জিনিসটা ইগনোর করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। আপনাদের যেহেতু হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা ভালো কথা বলছে। আমাদের সময় তো আমার প্রিভিয়াস কোশ্চেন মানে সলভ করা ছিল না, আমরা রাফিদের সলভ করা কোশ্চেনই আমরা পড়ছি। রাফিদের একটা সলভ করা কোশ্চেন ও মেইনলি হচ্ছে সলভ করছে, মানে তখন তো আসলে, এখন তো আপনারা আমি দেখি যে অনেকে চ্যাট জিপিটি টিভি ইউজ করে সলভ করে নেন, কিন্তু আমরা আসলে আমাদের সময় যেটা ছিল যে আমাদের সময় তাও আমরা আমাদের সিনিয়রদের হেল্প পেয়েছিলাম, কিন্তু যখন প্রথম দিকে যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু কোনো হেল্পই পায়নি, ঠিক আছে? তো আমরা যেটা করতাম যে রাফিদ হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন মানে ইয়ার অনুযায়ী ভাগ করছে, এবং কোশ্চেন আনসার সেটা একদম সাটনের রেফারেন্স দিয়ে সে প্রত্যেকটা কোশ্চেন লিখছিল, এবং আমরা সেটাই ফলো করছিলাম, ঠিক আছে? যদি একটু এদিক সেদিক কারেকশন লাগতো আমরা আমাদের মতো কারেকশন করেছি, কিন্তু বেস কিন্তু ওর কোশ্চেন, ওইটাই সলভটা ধরে আমরা করছিলাম। তো এই যে পুরান কোশ্চেন সলভ করতে গিয়ে আমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছিল, ঠিক আছে? তো আমি আপনাদেরকে যেটা বলবো, যে আমরা তো আপনাদেরকে যখন পড়াবো তখন আপনাদেরকে বলে দিব যে এই কোশ্চেনটা এই ইয়ারে আসছিল, এখান থেকে এই এমসিকিউটা ইম্পর্টেন্ট, এগুলো তো আমরা আপনাদেরকে একটা গ্রস ধারণা দিব। কিন্তু আলটিমেটলি যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে পুরান কোশ্চেনগুলো আপনাদেরকে অবশ্যই কালেক্ট করতে হবে, এবং সবচেয়ে ভালো হয় সিস্টেম ওয়াইজ যদি আপনি ভাগ করে ফেলেন। কি আপনারা কালেক্ট করেন, এগুলো তো এখন অনলাইনেও পাওয়া যায়, আর বিসিপিএস থেকে কালেক্ট করতে পারেন। তারপর আপনি সিস্টেম ওয়াইজ ভাগ করে ফেলেন, যে রেসপিটরি সিস্টেম থেকে এই পর্যন্ত ধরেন 50টা কোশ্চেন আসছে এক্সাম্পল, ঠিক আছে? তাহলে আপনি এই 50টা কোশ্চেন দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন টপিকগুলো আপনাকে মাস্ট টাচ করতে হবে, এটা আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা এই কাজটা অবশ্যই করবেন, যে কোশ্চেন কালেক্ট করবেন। হ্যাঁ, মোটামুটি গ্রস এই ধারণা আপনাদের। আরো জয়েন করেছে কি আসিফ নাকি আরিফ, কি লিখছে? আসিফ, আপু ডক্টর আসিফ। আমরা জি জি, ভাইয়ার ওই সলভ করা পার্ট গুলো পাবো না? হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আমরা যখন আপনাদেরকে করব তখন আপনি, রাফিদের শীত এখন আসলে কোথায় চলে গেছে, রাফিদের শীত রাফিদ নিজেও যায় না, এটা আসলে আমরা পড়তে কোথায় পড়তে পাওয়া যাবে আপু? ওটা রাফিদ একটা পাবলিকেশন বের করো, আমরা সামনে ইনশাল্লাহ কোশ্চেন ব্যাংক বের করার আমাদের ইচ্ছা আছে, কিন্তু ওই সলভ আমরা আপনাদেরকে যখন আমরা পড়াবো ওই সলভ আপনাদেরকে ওভাবেই বলে দিব যে এখান থেকে এই কোশ্চেন আসছে, এই কোশ্চেন আনসার এটা হবে, ঠিক আছে? তো এটা নিয়ে আপনি আপনারা টেনশন আচ্ছা করিয়েন না, টেনশন করার কিছুই নাই। আর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে রেগুলারিটি মেনটেন করতে হবে, সেটা তো আসলে আমরা কিছু করে দিতে পারবো না এই ক্ষেত্রে, তাই না? ওই রেগুলারিটি কিন্তু আপনাকেই মেনটেন করতে হবে। আমি পরীক্ষা দিতে গিয়ে আমি জানি না বাকিদের কি মনে হয়েছে, আমার পরীক্ষার সময় আমার যেটা মনে হয়েছে যে আহ, ওখানে কিন্তু মানে বিসিপিএস এ মিড টার্ম যখন দিয়েছিলাম, যে মিড টার্মে আপনি কতটা পারেন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটা প্রেজেন্ট করতে পারছেন, ঠিক আছে? ওই মোমেন্টে ধরেন আমাদের অনেক ভালো ভালো স্টুডেন্ট অথবা রেগুলার স্টুডেন্ট এমন হয়েছে ওখানে গিয়ে থ্রোট ব্লক হয়ে গেছে, যে মানে ওখানে হয় কি 2-3 জন স্যার ম্যাডাম মিলে আপনার ভাইবা নিচ্ছে,
এবং এরকম ভাইবা হচ্ছে 10টা, বুঝছেন? মানে 10টা স্টেশন আপনাকে ঘুরতে হচ্ছে, এবং প্রতি স্টেশনে 2টা করে স্যারও থাকতে পারে, একটা করে একজনও থাকতে পারেন। একজন যখন থাকবে তার কাছে দুইটা ফিল্ম থাকবে, আর যখন 2জন করে স্যার থাকবেন তার কাছে দুজন স্যারের কাছে 2টা করে ফিল্ম। তো প্রত্যেকটা সময় হচ্ছে মনে হয় 10 মিনিট করে ছিল, এবং প্রত্যেকটা যখন আমি মানে একটা থেকে আরেকটাতে যখন যেতাম, মানে আমার আমার কাছে মনে হচ্ছে যে এই ফেস করাটা হচ্ছে সবচেয়ে বেশি টাফ। আপনি কতটা পারেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই যে বড় বড় এত রেসপেক্টফুল স্যার ম্যাডাম থেকে ফেস করতেছি, এবং যখন পারতেছি না তখন মানে যে একটা কেমন একটা ফিলিং, যে পারতেছি না, কি আনসার দিব, 10 মিনিট কেন শেষ হয়ে যাচ্ছে না, এই ফিলিংস গুলো আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি মানে ওই সময়টা ক্রিটিক্যাল। আপনারা সবাই, আমি যেটা ধরে নিই যে যারা ট্রেনিং করতেছেন তারা তো আসলে এমনি এমনি ট্রেনিং করতেছেন না, সবাইকে এখনকার ইনস্টিটিউশন গুলো কিন্তু খুব টাফ। আমাদের ডিএমসি তে তো মানে প্রেজেন্ট না থাকলেই বকা দেয়, এটা না করলে বকা দেয়, মানে প্রত্যেকটা জিনিস ইভালুয়েট করা হচ্ছে। তো সেরকম নিশ্চয়ই বিএমইউ কুমিল্লা যেখানেই আপনি ট্রেনিং করেন সেখানেই সবকিছু স্ট্রিক্ট, কিন্তু সবাই সব পারেন, ফেস করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে ফেস করে আসতে পারবেন সেই আর কি গেইনার, সেই হচ্ছে আপনার মানে পরীক্ষাটা ভালো হয়। তো যেটা আপনাদেরকে বলবো যে রেগুলারিটি মেনটেন করলে আপনি আর কোনো চিন্তা করবেন না পড়াশোনা নিয়ে। আর যদি কারোর কোনো কোয়েশ্চেন না থাকে আমরা কি শেষ করব কিনা? কারো আর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আশা করি কারো আর কোনো প্রশ্ন নেই। আর যদি কোনো প্রশ্ন নতুন করে মনেও হয়, আশা করি আমরা আমাদের নেক্সট যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আমরা ক্লিয়ার করে নিব। জি, তাহলে আমরা আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামটি এখানেই হচ্ছে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ সবার সাথে যোগাযোগ হবে, কথা হবে ক্লাসগুলোতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।